জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ ও দৃশ্যমান রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার। ৫ অগস্টের মধ্যে সম্পন্ন করার প্রচেষ্টা কমিশনের। নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে হবে বললেন মির্জা ফখরুল। ফাঁদে পা না দেওয়ার আহ্বান। আমার জানা নেই পৃথিবীর ইতিহাসে কোনো লিবারেল ডেমোক্রেটিক পার্টি এত ত্যাগ স্বীকার করেছে কিনা। গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি, আজও চলছে কারফিউ। এই পর্যন্ত ২৫ জন আটক, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন। পানি লাগবে পানি কথাটি ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতীক। ১ বছরেও বিচার না হওয়ায় ক্ষুব্ধ শহীদ মুগ্ধের পরিবার। যে চার্জশিট জমা দেওয়া হবে সেটাই এখনো পর্যন্ত ঠিকভাবে করা হচ্ছে, তো এটা নিয়ে আসলে আমরা সবাই খুবই হতাশ। জুলাই আহত ও ছাত্র জনতার অংশগ্রহণের প্রতীকী ম্যারাথন। অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান আসিফ মাহমুদের। রাজধানীর আশকোনায় ৩ কিলোমিটার সড়কে খানাখন্দ, বৃষ্টি হলেই হাঁটু পানি। সিটি কর্পোরেশনের সুবিধা বঞ্চিত লাখো বাসিন্দা। এবং গাজায় ক্যাথলিক চার্চে ইসরায়েলি বোমা হামলা, পোপ ও ট্রাম্পের নিন্দা। হামলা ভুলবশত বলছেন নেতানিয়াহু। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি মিশু হাসান। জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ ও দৃশ্যমান হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি বলেন, এটা একটা ঐতিহাসিক ঘটনা, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এর মাধ্যমে প্রতিফলিত হবে। কাজেই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে হবে, মানুষের কাছে দৃশ্যমান থাকতে হবে। বৈঠকে ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। আগামী ৫ অগস্টের মধ্যেই জুলাই সনদ তৈরির কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ প্রচেষ্টা করা হচ্ছে বলেও জানান কমিশন সদস্যরা। গণতন্ত্রে উত্তরণ বাধাগ্রস্ত করতে একটি মহল ফাঁদ পেতেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ষড়যন্ত্র যতই হোক নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে এমন হুঁশিয়ারি দিয়ে নেতাকর্মীদের কারো পাতা ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তিনি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ছাত্রদল আয়োজন করে জুলাই আন্দোলনের শহীদদের নিয়ে স্মরণ সভা। ছাত্রদল নেতারা অভিযোগ করেন, মব সন্ত্রাস করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হচ্ছে। নির্বাচনকে সূক্ষ্মভাবে বিলম্বিত করতে চায়, তাদের বিরুদ্ধে প্রত্যেকটা সেকেন্ড তারেক রহমানের কর্মীরা সজাগ থাকবে। আজকে যে ভাষায় এই জাতীয় নেতৃবৃন্দ কত সাবলীল ভাষায়, কত ভদ্র ভাষায় জবাব দিয়েছে, একটু দেখে শিক্ষার অনুরোধ জানাচ্ছি। বিএনপির নেতারা বলেন, নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। নানা অজুহাতে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। সামনে নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচনে আল্লাহর রহমতে তারেক রহমান আসবে, নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচনটা কি করে ঠেকানো যায়, কারণ নির্বাচন হলে তো সবাই জানে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের উত্তরণ ব্যাহত করতে ফাঁদ পাতা হচ্ছে। সেই ফাঁদে নেতাকর্মীদের পা না দেওয়ার আহ্বান জানান তিনি। এরা ফাঁদ পাচ্ছে, আমাদেরকে প্রভোগ করছে যে আমরা যেন আমরা ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, কনফ্রন্টেশন করি, এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয়। বলেন, লন্ডন বৈঠকের পরে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। তবে যত ষড়যন্ত্রই হোক, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। গণতন্ত্র শুরু হয়েছে যেই আপনার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা ঠিক হলো লন্ডনে বসে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের মধ্যে বৈঠকের মধ্যে, তারপর থেকেই গণতন্ত্র শুরু হয়েছে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যারা ভয় পেয়ে নানা প্রপাগান্ডা চালাচ্ছে, তাদের ভয়ের কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দেশে গণতন্ত্র নয়, মবতন্ত্রের রাজত্ব চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল গণতন্ত্রের জন্য, কিন্তু বর্তমানে সেই গণতন্ত্রই ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জাতীয়তাবাদী যুব দলের এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দলটির রাজনৈতিক অনভিজ্ঞতাকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
সারা বাংলাদেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি। যারা একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে, যাদের এখনো রেজিস্ট্রেশন নাই, তারা অনেক আবেগ তাড়িত হয়ে অপরিকল্পিতভাবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবলোকন করলো জাতির যারা গণ অভ্যুত্থানের অগ্রসেনানী, তাদের উপরে পতিত ফ্যাসিবাদী শক্তি হামলে পড়ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুন্সিগঞ্জ পথসভার মঞ্চ প্রস্তুত করা হয়েছে। জুলাই মাসব্যাপী দেশ জুড়ে পথসভা কর্মসূচির 18তম দিনে মুন্সিগঞ্জে যোগ দিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বৃহস্পতিবার মধ্যরাতে মুন্সিগঞ্জে এসে উপস্থিত হন। সকাল থেকে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বেলা 11টায় মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পথযাত্রা শুরু করে তাদের 1 কিলোমিটার প্রদক্ষিণ করার কথা রয়েছে। পরে শহীদ চত্বরে প্রস্তুত করা মঞ্চে বক্তব্য রাখবেন নেতারা। দুপুরে এখান থেকে তাদের নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হবার কথা রয়েছে। গোপালগঞ্জে কারফিউর সময় আরও বাড়ানো হয়েছে। আজ বেলা 11টা পর্যন্ত কারফিউ চলার পর শিথিল থাকবে 3 ঘন্টা। ফের দুপুর 2টা থেকে কারফিউ শুরু হয়ে বহাল থাকবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত। এখনও গোপালগঞ্জ জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 25 জনকে আটক করা হয়েছে। সহকর্মী জাবেরুল ইসলামের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আপন অপু। বাড়ানো হয়েছে গোপালগঞ্জের কারফিউর সময়। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে শুরু হয়ে সকাল 11টা পর্যন্ত কারফিউ চলে দুপুর 2টা পর্যন্ত শিথিল থাকবে। পরে আবারও দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে কারফিউ। এদিকে বৃহস্পতিবার কারফিউ চলাকালে জরুরি প্রয়োজনে বাইরে বের হন অনেকেই। তবে জেলা জুড়ে বিরাজ করছে আতঙ্ক। শহরের বিভিন্ন রাস্তায় এখনো পড়ে আছে ইট, বাঁশ সহ যান চলাচলে নানা প্রতিবন্ধক সামগ্রী। সড়কে ইজি বাইক ও ভ্যান চলাচল করলেও তার সংখ্যায় কম। আর পুরোপুরি বন্ধ অভ্যন্তরীণ রুটে বাস চলাচল। আমরা সরকারি চাকরি করি, এই জন্যই বের হয়েছি। সরকারি ডিউটি করতে হবে। কিস্তি এলাকাতে মানবে না, কার্ফিউতেও মানবে না, কিস্তিতে দিতে হবে। খাই বা না খাই কিস্তিটাতে দিতে হবে। কার্ফিউ আসলে আসা ঠিক হই নাই, এরপরও আইসি ফ্যাটে যায়, বউ ছেলে মেয়ে আছে। বাসা বাড়িতে কাজ করি আমরা, গরিব মানুষ খাবো কি ভাই, এই জন্য কাজে বার হয়েছি। এদিকে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 25 জনের অধিক। তো আমাদের যারা দুষ্কৃতিকারী রয়েছেন, যারা এই গতকালকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পিছনে যারা জড়িত ছিলেন, তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনবো। সেই প্রক্রিয়াটা অব্যাহত থাকবে। এর আগে বুধবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির মার্চ পর গোপালগঞ্জ ঘিরে হামলা ভাঙচুর চালায় আওয়ামী লীগ সমর্থকরা। পরে দিনভর যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে 4 জন নিহত এবং অর্ধশতাধিক আহত হন। নিউজ ডেস্ক, দেশ টিভি। গোপালগঞ্জে দ্বিতীয় দিনের মতো কারফিউ চলছে। এই মুহূর্তের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেরুল ইসলাম। জাবেরুল, গোপালগঞ্জের এখনকার পরিস্থিতি কি বলছেন স্থানীয়রা, আমাদেরকে জানাবেন। মিশু, কারফিউর আজ তৃতীয়তম দিন। তৃতীয়তম দিনে সকাল থেকেই আমি শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখেছি। গতকাল থেকে আজকে সাধারণ মানুষের উপস্থিতি এবং যানবাহনের উপস্থিতি কিছুটা বেশি। আমি যদি একটু দেখাতে চাই, আমার পিছনেই ইজি বাইক, রিক্সা, ভ্যান, সাধারণ মানুষ চলাচল করছে এখান দিয়ে। তবে সাধারণ মানুষ আসলে যাদের প্রয়োজন একটু কম, তারা কিন্তু ঘর থেকে বের হচ্ছেন না। আমি সকাল থেকে শহরের বিভিন্ন স্পট ঘুরেছি। সেনাবাহিনী বা বিজিবির কোনো টহল সেখানে চোখে পড়েনি, শুধুমাত্র পুলিশের কয়েকটি টহল চোখে পড়েছে, কোনো চেকপোস্টও চোখে পড়েনি। সাধারণ মানুষের মধ্যে আসলে বাস্তবতা যেটা, যে এই কারফিউর মানার প্রবণতাটা গতকাল থেকে আজকে কিছুটা কম মনে হচ্ছে। এ পর্যন্ত গোপালগঞ্জে
25 জনকে গ্রেপ্তারের বিষয় জানিয়েছেন ঢাকা রেঞ্জের যিনি ডিআইজি রয়েছেন রেজাউল করিম তিনি। এরপর থেকে এখন পর্যন্ত গতকাল সন্ধ্যার পর থেকে এ পর্যন্ত এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার বা প্রশাসনের পক্ষ থেকে কাউকে নতুন করে আটকের বিষয় এখন পর্যন্ত জানানো যায়নি। আর আজকে দুপুর 2টার 3 ঘন্টা বিরতির পর 2টা থেকে আবার অনির্দিষ্টকালের জন্য কারফিউর যে বিষয়টি রয়েছে, বিকালে হয়তোবা পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে যে কারফিউ কত সময় থাকবে বা আবার বাড়ানো হবে কিনা এই বিষয়ে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ। মিশু। জাবেরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের সহকর্মী জাবেরুল ইসলামের সঙ্গে, জানাচ্ছিলেন গোপালগঞ্জের কারফিউ পরিস্থিতি সম্পর্কে। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে আওয়ামী লীগের সহিংসতা ও প্রাণহানির ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি করেছে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত তদন্ত কমিটিকে 2 সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলেছে প্রধান উপদেষ্টার দপ্তর। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হামলা হতে পারে এমন গোয়েন্দা তথ্য থাকলেও এমন ভয়াবহ হবে সেই ধারণা ছিল না। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা, ভাঙচুর ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে 4 জন নিহত হয়, আহত হয় সাংবাদিক সহ শতাধিক ব্যক্তি। এ নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, হামলায় জড়িতদের ছাড় দেওয়া হবে না। গোয়েন্দা তথ্যের ঘাটতির কথাও স্বীকার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গোয়েন্দাদের তো তথ্য ছিল, এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল। নির্দেশনা দিছি ওখানে, এখন ওখানে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের। এদিকে গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা ও প্রাণহানির ঘটনায় তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ে কমিটি করেছে সরকার। প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আইন শৃঙ্খলা রক্ষায় যে কোনো অবৈধ কর্মকাণ্ড ও সহিংসতা জড়িতদের আইনের আওতায় নেওয়া হবে। প্রোব কমিটি করা হয়েছে সিনিয়র সেক্রেটারি হোম মিনিস্ট্রির নেতৃত্বে, এছাড়া ল মিনিস্ট্রি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি থেকে 2 জন অ্যাডিশনাল সেক্রেটারি থাকবেন। এরা 3 জন 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবেন। 3 সদস্যের কমিটিকে যথাযথ তদন্ত করে 2 সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রধান উপদেষ্টা দপ্তরে জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। 18 জুলাই 2024 সারা দেশে ছাত্র জনতার প্রবল প্রতিরোধে নারকীয় হত্যাযজ্ঞ চালায় স্বৈরাচার হাসিনার বাহিনী। এদিন শুধু রাজধানীর উত্তরাতেই শহীদ হন অন্তত 18 জন। পানি লাগবে পানি শব্দমালার মাধ্যমেই আন্দোলনে সারা দেশের সব শ্রেণী পেশার মানুষকে এক সুতোয় গাঁথেন বিউপির শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। গুলি লাগার মুহূর্তে মুগ্ধের পাশেই বসেছিলেন বন্ধু আশিক। সেদিনের ভয়াবহতার কথা জানিয়েছেন দেশ টিভিকে। উত্তরায় সেসব জায়গা ঘুরে বিস্তারিত হাসান আল মাহমুদের রিপোর্টে। 18 জুলাই 2024 ফেসিবাদ বিরোধী আন্দোলনের রণক্ষেত্র উত্তরার আজমপুর এলাকা। উত্তরা পূর্ব থানা থেকে টঙ্গী পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ভাগ হয়ে দখলে নেয় ছাত্র জনতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, গুলির সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের চতুর্মুখী হামলার বিপরীতে ঢাল তৈরি করে ছাত্র জনতা। দেশ টিভির হাতে আসা সেদিনের ফুটেজে দেখা যায় উত্তরা পূর্ব থানার ছাদ থেকে টার্গেট করে ছাত্র জনতার উপর গুলি ছুটছে পুলিশ। থানার সামনে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় একাধিক থেঁতলে যাওয়া নিথর দেহ। আহত এক শিক্ষার্থীকে উদ্ধার করতে এলে তাদের উপর তুলে দেওয়া হয় র্যাবের একটি গাড়ি। আন্দোলন চলাকালে একাধিক জায়গায় ছাত্রলীগ, যুবলীগ হামলা করে বলে জানান সেদিনের প্রত্যক্ষদর্শীরা। ছিল আপনার ছোট ছোট আর্মস ছিল, ওটা পকেটে এরকম মিশিং দেখা যাচ্ছিল আর ভয়ও দেখাচ্ছিল এদিক দিয়ে গেলে গুলি করে দিব। সিসিটিভি ফুটেজে দেখা যায় অব্যাহত গুলির মুখে আজমপুর রোডের দিকে পিছু হটে ছাত্র জনতা। রোড ডিভাইডারে বসে থাকা মুগ্ধ দাঁড়াতেই লুটিয়ে পড়েন মাটিতে। সেদিন ঠিক কতজনের মৃত্যু হয় সে এলাকায় তার কোনো হিসাব মেলেনি আজও। তবে সব ছাপিয়ে বিউপি শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধের পানি লাগবে পানি কথাটি হয়ে ওঠে ফেসিবাদ বিরোধী আন্দোলনের প্রতীক।
মৃত্যুর আগ মুহূর্তে পাশে ছিলেন মুগ্ধের বাল্যবন্ধু আশিক, বলছিলেন সেই ভয়াবহ সময়ের কথা। জানান, মুগ্ধের ঠিক কপাল বরাবর লেগেছিল বুলেট, এতে খুলে যায় মাথার পিছনের খুলি। মুগ্ধ আসলে ঠিক এই জায়গাটাতেই শেষদা যেভাবে দেয় শেষদার পজিশনে পড়ে আছে, আর ওর মুখটা আমার দিকে ঘুরে চোখ দুটা খোলা ছিল। মুগ্ধ হত্যার বছর ঘুরে এলো, ঘর জুড়ে থরে থরে সাজানো মুগ্ধর সব অর্জন, নেই শুধু মুগ্ধ। বাড়ি জুড়ে এখন বিশাল শূন্যতা, সে শূন্যতা সবচেয়ে বেশি বিদ্ধ করে স্নিগ্ধকেই। আমরা দুই ভাই যখনই সময় পেতাম আমাদের বাইক নিয়ে ট্রাভেল করতে বেরোতাম। এই জিনিসটা সব থেকে বেশি মিস করি, কারণ ও যাওয়ার পর এখন আমার আর কোনো পার্টনার নাই যার সাথে আমি বাইক নিয়ে ট্রাভেল করতে পারবো। ফেসিবাদ থেকে মুক্তির জন্য শহীদ হওয়ার তীব্র বাসনা ছিল মুগ্ধর। দুদিন আগেই পরিবারের আলাপচারিতায় বলেছিলেন সে কথাই। সে তার মারে বলতেছে, আম্মু আম্মু শুনছ, আব্বু তো মুক্তিযুদ্ধে যাইতো, তুমি কি আমরা যদি থাকতাম তুমি কি আমাদেরকে দিতা? তবে বছর পার হলেও বিচার প্রক্রিয়া নিয়ে ক্ষুব্ধ মুগ্ধের পরিবার। ইন্টারন্যাশনাল ক্রাইম স্টোরের যে তদন্ত সংস্থা আছে তারা খুবই ধীর গতিতে কাজ করছে। তাদের অনেকেরই সদিচ্ছার আসলে অভাব আছে। তদন্তের যে চার্জশিট জমা দেওয়া হবে সেটাই এখনো পর্যন্ত ঠিকভাবে করা হচ্ছে না। তো এটা নিয়ে আসলে আমরা সবাই খুবই হতাশ। স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ, তবে ন্যায় বিচারের আশায় এখনো প্রহর গুনছে শহীদের পরিবার। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। 18 জুলাই 2024 বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল সাভার। পুলিশের সাজোয়া যান থেকে ছাত্র জনতাকে লক্ষ্য করে ছোড়া হচ্ছে উপর্যুপরি গুলি। সেই গুলি থেকে ছাত্র জনতাকে বাঁচাতে পুলিশের সাজোয়া যানের ওপরে উঠে যান MISTর মেধাবী শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন। ইতিহাসে অমর কাব্য লিখে রাখা এই শহীদের হত্যার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দেওয়ান ইমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। শাইখ আসহাবুল ইয়ামিন সেদিন জোহরের নামাজ পড়েই সাভারের বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। বুকের বাম পাশে শটগান দিয়ে গুলি, এরপর গুলিতে ঝাঁঝরা সেই ইয়ামিনকেই ঘোরানো হয় সাজোয়া যানে। তারপর সাজোয়া যানের ওপর থেকে তাকে টেনে নিচে ফেলার গা ছমছমে দৃশ্য নাড়া দেয় বিশ্ব বিবেককে। একটা মুমূর্ষ রোগীকে ট্রিটমেন্টের সুযোগ না দিয়ে তারা ট্যাঙ্কের উপরে নিয়ে ঘোরাইছে, যেভাবে তোমার ছেলেকে ফেলছে, এটা হতে পারে না। যাদের নির্দেশে এবং যারা এটা করেছে আমি তাদের বিচার চাই। দেশের জন্য ছেলে শহীদ হয়েছে, তাকে কাফনের কাপড় না পরিয়ে যে পোশাকে শহীদ হয়েছে সে পোশাকেই দাফন করেছেন বাবা মহিউদ্দিন। ময়না তদন্তের জন্য মরদেহ উত্তোলনে আদালতের নির্দেশ সত্ত্বেও শহীদ বিবেচনায় কবর থেকেও লাশ তুলতে দেননি তিনি। ছেলে যাতে আখিরাতে শহীদি মর্যাদা পায় সে ব্যাপারে চেয়েছেন দেশবাসীর দোয়া। আমার ছেলে শহীদ, এটা আমার বাবা হিসেবে আমার মনে হয়েছে। এই জন্য মনে হয়েছে যে এমনি তো হাদিসে আছে শহীদের গোসল দিতে হয় না, সুতরাং আমি আমার ছেলের গোসল দিই নাই। এবং আল্লাহর কাছে দোয়া করে, আমরা আপনাদের কাছেও দোয়া চাই যে আল্লাহ দিন আমার ছেলেকে শহীদ হিসাবে কবুল করে। শহীদ শাইখ আসহাবুল ইয়ামিন হত্যা মামলার বিচার কার্যক্রম চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তদন্ত প্রতিবেদন দাখিলের সময় 12 আগস্ট নির্ধারণ করেছে আদালত। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার। ব্রাহ্মণবাড়িয়ার বাজারে বেড়েছে প্রায় সব ধরনের শাকসবজি ও মাছের দাম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মেহেদি নূর পরশ। মেহেদি, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন আমাদেরকে জানাবেন। মিশু, নিত্য পণ্যের বাজার দর নিয়ে সাধারণ যে ক্রেতারা রয়েছেন তারা কিন্তু অনেকটা দুর্ভোগের মধ্যে রয়েছেন। বাজারে কাঁচামাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য ভরপুর থাকলেও দাম কিন্তু কমেনি। ফলে যে নিম্ন আয়ের যে মানুষরা তারা কিন্তু বাজারে পণ্য কিনতে হিমশিম খাচ্ছে। বিশেষ করে যে নিত্য পণ্যের মধ্যে সবজির বাজার কিন্তু একটা অস্থিরশীল, কারণ সবজির বাজারের মধ্যে যে ধনেপাতা ও কাঁচামরিচের দাম বেড়েছে কয়েক গুণ। কাঁচামরিচের দাম 250 টাকা প্রতি কেজি, 250 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া যে ধনেপাতা বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। এছাড়া অন্যান্য যে সবজি রয়েছে, অন্যান্য সবজি কেজি প্রতি 10 থেকে 20 টাকা করে বেড়েছে। আমি যদি বেশ কয়েকটি সবজির দামের কথা বলি, যে টমেটো কিন্তু বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। এছাড়া করলা 30 টাকা থেকে বেড়ে 70 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া যে পটল বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, কাঁকরোল 50 টাকা কেজি। এছাড়া যে বাজারে কিন্তু নতুন সিমও এসেছে, এই সিম কিন্তু 250 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো এখানে যে সবজির বাজারে যেসব ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে সম্প্রতি কয়েকদিনে যে টানা বর্ষণ এবং বর্ষণে
শাকসবজি বিভিন্ন ক্ষয়ক্ষতি হচ্ছে, ফলে কিন্তু বাজারে যে আমদানি অনেকটা কম, সেজন্য সবজির দামটা অনেকটা বেড়েছে। তো আমি যদি এখানে যদি সবজির বাজার ছাড়াও যে মাছের বাজারের কথা বলি, মাছের বাজারে কিন্তু যে চাষের মাছ কিন্তু অনেকটি দাম বেড়েছে। এখানে যে কাতল মাছ রয়েছে প্রকার আকার ভেদে যে 400 থেকে 750 টাকা 450 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া যে রুই মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি। এছাড়া যে চাষের যে ট্যাংরা মাছ, এই ট্যাংরা মাছও কিন্তু 500 থেকে 600 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো এছাড়া যে দেশীয় যে মাছ রয়েছে, দেশীয় মাছও কিন্তু 1000 থেকে 1200 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো এছাড়া যে অন্যান্য যে পণ্য রয়েছে, যে মশলার দামও কিন্তু অনেকটা বেড়েছে আকাশচুম্বী। মশলার দাম আগের থেকে বেড়েছিল, এখনো তার মধ্যে রয়েছে। তো মশলার দামের কথা যদি আমি বলি, এখানে যে রয়েছে এলাচি 4800 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া দারুচিনি বিক্রি হচ্ছে 400 টাকা কেজি। এছাড়া লং বিক্রি হচ্ছে 1500 টাকা কেজি ধরে। তো ক্রেতারা জানিয়েছেন আমাকে যে তাদের কিন্তু দাম বাড়ার কারণে যে বাজার যে খাদ্য তালিকা তাদেরকে কাটছাড় করে কিন্তু চলতে হচ্ছে। তারা পাইকারি এবং খুচরা পর্যায়ে বাজার মনিটরিং কিন্তু দাবি জানিয়েছেন। তো আমি সকাল থেকে যে বাজারটি রয়েছে এটি একটি পাইকারি বাজার। মূলত এই বাজার থেকে যে অন্যান্য যে বাজার রয়েছে, বাজারের ব্যবসা রয়েছে, তারা কিন্তু এখান থেকে কিন্তু পণ্য কিনে নিয়ে কিন্তু এখন সব ছোট ছোট বাজারে বিক্রি করে থাকেন। তো সব মিলে যদি বলতে পারি যে নিত্য পণ্যের মধ্যে শাকসবজি এবং যে মাছের বাজার দাম ঊর্ধ্বমুখী রয়েছে। তো ভোক্তা অধিদপ্তর আমাকে জানিয়েছেন তারা কিন্তু বাজার মনিটরিং করছেন। যদি কোনো মজুতদার যদি কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে থাকে, তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন বলে আমাকে জানিয়েছেন। তো নিত্যপণ্য বাজার দর নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। মিশু। মেহেদি, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের সহকর্মী মেহেদি নূর পরশের সঙ্গে, জানাচ্ছিলেন বাজারে মাছ মাংস সবজির দাম প্রসঙ্গে। দেখতে হাঁটু পানির ড্রেন, খানাখন্দ ভরা 3 কিলোমিটার এই সড়ক রাজধানীর দক্ষিণ খানের আশকোনা এলাকায়। গেল 12 বছরের এই ভোগান্তি যেন নিয়তি হয়ে উঠেছে এখানকার বাসিন্দাদের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েও নালা নর্দমার পরিবেশে বসবাস করছেন তারা। আশকোনার জনদুর্ভোগ নিয়ে জানাচ্ছেন তন্দ্রা তারণ্য। দেখে মনে হচ্ছে নালা, আদতে এটি একটি সড়ক। গ্রামের কোনো রাস্তা নয়, খোদ রাজধানীর উত্তর সিটির গুরুত্বপূর্ণ আশকোনা এলাকা। প্রতিদিন প্রায় 2 লাখ মানুষ যাতায়াত করেন এই সড়কটি দিয়েই। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একদিন বৃষ্টি হলে পানি জমে থাকে প্রায় 15 দিন, আর ভারী বৃষ্টিতে ডুবে যায় পুরোটাই। তখন এই পথে চলাচল হয়ে পড়ে দুর্বিষহ। ঘর থেকে বের হতে হলে স্থানীয়দের যেন সমুদ্র পাড়ি দিতে হয়। মাঝে মাঝে কোমর পানি পর্যন্ত হয়ে যায়। একটা মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, তাকে যে হসপিটাল নেবে এরকম একটা অ্যাম্বুলেন্স ঢোকে না। এই জায়গাটায় পানি কন্টিনিউ থাকে, যাতায়াতে অনেক কষ্ট হয়ে যায়, আর মাঝে মাঝে স্কুল স্কিপ করা লাগে। এখানে পানি শেষ হয় না। গ্রামের রাস্তাগুলো হচ্ছে আমাদের এলাকার, গ্রাম থেকে মানুষ এসে বলে কি রাস্তা, 1 টাকার কাজ হয়নি লাস্ট 15 বছর 15-16 বছর 1 টাকার কাজ হয়নি। পানি জমে থাকায় খানাখন্দে ভরে গেছে সড়কগুলো, যেখানে হরহামেশাই উল্টে যায় অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন। বিকল হয়ে পড়ে ইঞ্জিন, ঘটে দুর্ঘটনা, ভোগান্তিতে পড়ে যাতায়াতকারীরা। প্রতি মুহূর্তে এখানে আমরা বিপদ আতঙ্ক অবস্থায় চলাচল করতেছি। গতকাল আমারই গাড়ি পল্টি খাইছে এই জায়গায়, আর দুর্ঘটনা কি বলবো, সবারই গাড়ি পল্টি খায়। এই জায়গায় আমার খুব কষ্ট হয়। গাড়ির কত অ্যাক্সিডেন্ট হইতেছে, হিসাব নাই। রিস্কা আসলো, তার সাথে একজন মুরব্বীও ছিল, মানে 2জন হাজব্যান্ড ওয়াইফ, দুজনে পড়ে গেছে রিস্কা নিয়ে। সিটি কর্পোরেশন মাঝে মাঝে ঠেক লেগে উপর থেকে ফোন দিলে একটু গুঁতো দিয়ে চলে যায়। সিটি কর্পোরেশনকে আমাদের ফান্ডে টাকা নাই, তা আমরা করতে পারতাম না। ইঞ্জিনিয়ার মনে ভুলেও এখানে পানির ভিতরে আসে না। সিটি কর্পোরেশনের নাগরিক হয়েও কেন এ বৈষম্য, প্রশ্ন ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে। তার দাবি দ্রুতই উন্নয়ন কাজ শুরু করা হবে। 3-4টি বড় প্রকল্প আমরা হাতে নিয়েছি, আর ছোট ছোট যেই রাস্তাগুলোর কথা এখন বলা হচ্ছে, এগুলো বড় আর্টারির সাথে মিলে এগুলোকে যুক্ত করা হবে। আমরা এটাকে প্রায়োরিটাইজ করেছি। এবারের বাজেটও আমরা এখানে একটা ম্যাক্সিমাম অ্যালোকেশন আমরা রেখেছি। আমরা হটস্পটগুলো আইডেন্টিফাই করে আমরা এগুলো প্রায়োরিটি করছি। এটা আসলে অগ্রগতির দিকে যাবে, এটা কি এবার জনগণকে আশা করতে পারে? এটা ফান্ড অ্যাভেলেবলের উপর ডিপেন্ড করে। আসলে সত্য কথা হচ্ছে যেটা বিমানবন্দর হজ ক্যাম্প সংলগ্ন রাজধানীর আশকোনা এলাকাটি গুরুত্বপূর্ণ হলেও পিছিয়ে আছে উন্নয়নে। জলাবদ্ধতা, পানিবন্দী জীবন ও নির্মাণ কাজের ধীর গতিতে চরম দুর্ভোগে আশকোনার বাসিন্দারা। অভিযোগ আছে বহু, তবে সমাধানে নেই কোনো দৃশ্যমান অগ্রগতি। প্রতিশ্রুতি রয়েছে, তবে প্রশ্ন একটাই,
কবে মিলবে এর স্থায়ী সমাধান? তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। জুলাই যোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার, মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রতীকী ম্যারাথনে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। শুক্রবার সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয় এই ম্যারাথন। উদ্বোধন করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নতুন দেশ উপহার দেয়ায় জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানান। ম্যারাথনের সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে অংশ নেন জুলাইয়ের আহত যোদ্ধারা। মানিক মিয়া এভিনিউ হয়ে 5 কিলোমিটার ঘুরে আসে ম্যারাথন। এতে অংশ নেয় 7 শতাধিক ছাত্র জনতা। শেষে 18 জন ছেলে ও 18 জন মেয়ে সহ মোট 36 জনকে পুরস্কৃত করা হয়। শহীদেরা তাদের জীবন দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যেই আহতরা আমার সামনে আছেন, আপনারাও সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বাংলাদেশকে একটি নতুন স্বপ্ন দেখিয়েছেন। 16 বছরের ফ্যাসিবাদী নিষ্পেষণ থেকে বাংলাদেশের কোটি কোটি মানুষকে মুক্ত করেছেন। আপনাদের প্রতি এই বাংলাদেশ, তার বাংলাদেশ নামটা যতদিন থাকবে ততদিন বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ থাকবে। পরবর্তীকালীন সরকারি জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে দিয়ে যাবে। এটা একটা লাইফ লং লড়াই এবং এই লড়াইটা করার জন্য আমরা কমিটেড আছি, আমি কমিটেড আছি এবং এই লড়াইয়ে সারা জীবন আপনাদেরকে পাশে চাই। রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে ভবনটির 21 তলায় বাংলাদেশ ব্যাংকের একটি কার্যালয়ে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার স্টেশনের 5টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উঁচু ফ্লোর হওয়ায় ক্রেনের মাধ্যমে আগুন নির্বাপনে কাজ করেন ফায়ার কর্মীরা। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, বাংলাদেশ ব্যাংকের কর্পোরেট অফিসে লাগা এই আগুনের কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হবে। একুশ তলায় বাংলাদেশ ব্যাংকের একটা কর্পোরেট অফিসে গিয়ে আগুনটা আমরা পাই। সিলিংয়ের উপরে বৈদ্যুতিক তারের ভিতরে আগুনটা ছিল। এখান থেকে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয়, আর এই ধোঁয়াটা আস্তে আস্তে প্রত্যেকটা ফ্লোরের যে সিঁড়ি আছে অথবা লিফটের যে বয়েড স্পেস আছে সেদিকে বের হইয়া চলে আসে। আমরা খুব অল্প সময়ের ভিতরেই আগুনটাকে নিয়ন্ত্রণ করতে নিয়ে আসছি। তার প্রধান কারণ ছিল এখানে সিকিউরিটির ব্যবস্থা ছিল খুবই ভালো। এবার রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী AH হিমেল। হিমেল, নিত্যপণ্যের দাম সম্পর্কে আমাদেরকে জানাবেন। আমি এই মুহূর্তে আছি রাজধানীর কারওয়ান বাজার, সেখানে আছি এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দৈনন্দিন দিনের যে নিত্যপণ্যের যে দ্রব্যগুলো আছে সেগুলো কিন্তু গত সপ্তাহের ব্যাপী কিন্তু যে বাজার দর ছিল সেই বাজার দরেই বিক্রি হচ্ছে। আমরা এই মুহূর্তে কিন্তু রাজধানীর যে কারওয়ান বাজারের চালের আড়ত অর্থাৎ চালের যে বাজার আছে সেই বাজারে কিন্তু আছি। অর্থাৎ এখানে কিন্তু আপনি জানেন যে চালের বাজারে কিন্তু বেশ কিছুদিন যাবৎ কিন্তু দাম কিছুটা বাড়তি রয়েছে এবং সেই বিষয়ে আমরা এখানকার যে দোকানদার আছে তাদের সাথে, বিক্রেতা আছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে গত সপ্তাহের যে দাম ছিল সেই দামেই কিন্তু এই চালগুলো বিক্রি হচ্ছে এবং বিভিন্ন যে চালের যে সে বিভিন্ন দামে কিন্তু বিক্রি, অনেক ক্যাটাগরি ভিত্তি করে কিন্তু দামগুলো নির্ধারণ করা হচ্ছে এবং সেই বিষয়টি কিন্তু এখানকার দোকানিরা জানিয়েছেন। এবং এখানকার যে নিত্যপণ্যের মধ্যে যে পেঁয়াজ, রসুন এবং আদা এবং আলু সেগুলো কিন্তু পূর্বের দামেই কিন্তু বিক্রি হচ্ছে। এই সপ্তাহে কিন্তু তেমন দাম বাড়েনি সেরকমটা জানতে পেরেছি। আমরা এখানকার একজন দোকানদারের সঙ্গে কথা বলার চেষ্টা করব। অর্থাৎ নিত্যপণ্যের বাজারের যে দ্রব্যগুলোর দাম সেই দামগুলো আপনি একটু জানাবেন যে আসলে আঙ্কেল আপনি একটু জানাবেন যে এই যে নিত্যপণ্যের যে দামগুলো পেঁয়াজ, রসুন, আদা এবং মশলার এইগুলোর দাম কেমন যাচ্ছে? আদা, রসুন, পেঁয়াজ ওগুলি বর্তমানে একটু ঊর্ধ্বগতির দিকে চলছে। মধ্যখান দিয়ে একটু নিম্নগতি ছিল, বর্তমানে আদা, পেঁয়াজ, ডাল এসব জিনিস, তুল এগুলি ঊর্ধ্বগতির দিকে। মানে দাম বেড়েছে কেমন? মনে করেন মুসুরির ডাল 1 কেজিতে 10 টাকা, তেলের 3-4 টাকা লিটার প্রতিতে বাড়তি, পেঁয়াজও 10 টাকা, আদার দাম 10 টাকা 20 টাকা, রসুন মোটামুটি
স্থিতিশীল আছে। মশলার যে আছে মশলাগুলো মশলা ওগুলি আগের মতনই আছে, কোনো হেরফের নাই, মনে করেন নিম্নমুখী আছে। অন্য কোনো পণ্যর দাম বেড়েছে কিনা? যে ভোগ্যপণ্যের মধ্যে মনে করেন যেটা নিত্য প্রয়োজনীয় পেঁয়াজ, ডাল, তেল, ওগুলির দাম বাড়লে তো এটা নিত্য পণ্যের দিকে যায়। আপনারা যেটা শুনছিলেন উনি বলছেন যে কিছু কিছু পণ্যের দাম কিছুটা বেড়েছে এবং অন্যান্য যে পণ্যগুলো আছে সেগুলো কিন্তু ঠিক আগের দামে রয়েছে তেমনটা কিন্তু বলছেন। এবং এই রাজধানীর কারণ বাজারের যে নিত্যপণ্যের বাজার সেই নিত্যপণ্যের বাজারের কিন্তু কিছু কিছু দাম বাড়লেও কিন্তু অন্যান্য দামগুলো গত সপ্তাহের যে দাম ছিল সেই দামে কিন্তু বিক্রি হচ্ছে। রাজধানী কারণ বাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ বাজার পরিস্থিতি। হিমেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কারওয়ান বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী AH হিমেল, জানাচ্ছিলেন নিত্য পণ্যের দাম প্রসঙ্গে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহ নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ জানান বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাজিদ বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি টাঙ্গাইল জেলায়। এই ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। মাদারীপুরে ফ্ল্যাট বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের 2 নং শকুনি সড়কের SM নাসির উদ্দিনের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় 2.5 মাস আগে বাসাটি ভাড়া নেয় ফল ব্যবসায়ী নয়ন। ওই বাসায় তার 2 সহযোগীকে নিয়ে ওঠেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় রুমের ভেতর থেকে একজনের চিৎকার শুনে পুলিশে খবর দেন স্থানীয়রা। এই ঘটনায় রুমের দরজা ভেঙে শাওন সর্দার নামে একজনকে আটক করেছে পুলিশ, যদিও ঘটনার পর পলাতক রয়েছে অপর সন্দিগ্ধ নয়ন হাওলাদার।